সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন ফিনান্স টুডে দেখার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের বিকাশমান শিল্প, ব্যাংক, বীমা, অর্থনীতি ও শিল্পের বিভিন্ন উপাদান নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা শিল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন সম্মানিত বিশেষ অতিথিকে আমরা নিশ্চিত আমন্ত্রণ জানাচ্ছি। সবার প্রথমে আমরা আপনার সাথে তাদের পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে রয়েছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম, চিফ কনসালট্যান্ট IBIP MC। আরও উপস্থিত আছেন অনুপম সিল্ক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম শানু। আপনাদের দুজনকে বাংলা টিভি স্টুডিওতে স্বাগতম। আপনারা জানেন যে ক্ষুদ্র মাঝারি শিল্প একটি দেশের শিল্প উন্নয়নের অন্যতম মূল চাবিকাঠি, কিন্তু বাংলাদেশের বর্তমান ক্ষুদ্র মাঝারি শিল্প কোন অবস্থানে আছে? আসলে আপনি এক্স্যাক্টলি শুরুতে বলে ফেলেছেন অলরেডি যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, আমাদের দেশে যেটাকে আমরা SME বলি, কোনো কোনো জায়গায় এটাকে SMI বলা হচ্ছে, এটার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় ড্রাইভার অফ দ্য ইকোনমিক গ্রোথ। তো এক কথায় আসলে আপনার এই প্রশ্নের জবাব দেওয়া খুব কষ্টকর, বাট আমি শুধু তারপরেও আমি বলবো যে আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে বর্তমান অবস্থা, এটা সত্যিকার অর্থে খুব ভালো না হলেও আশাব্যঞ্জক। আমরা এখন যে অবস্থায় আছি, বাংলাদেশে প্রায় 80,000-এর মতো ক্ষুদ্র এবং মাঝারি শিল্প রয়ে গেছে, যেটা আমাদের দেশে টোটাল দেশে GDP-তে মোর দ্যান 20% কন্ট্রিবিউট করছে, whereas out of 31% by all industries, এবং টোটাল এক্সপোর্টের আপনার 75 to 80% হচ্ছে ফ্রম SMEs। সো গুরুত্বের দিক দিয়ে সত্যিকার অর্থেই SMEর একটা বিশাল ভাইটাল রোল আছে ফর আওয়ার ন্যাশনাল ইকোনমি অর ইকোনমিক গ্রোথ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই SME সেক্টরটা দেখভাল করার মতো যথেষ্ট আমি বলবো যে অর্গানাইজেশনাল সাপোর্ট স্পেশালি ফ্রম দ্য গভর্নমেন্ট আমি আসলে পাই না। যদিও SME-কে দেখাশোনা করার জন্য বেশ কয়েকটা অর্গানাইজেশন, আমি বিশেষ করে SME ফাউন্ডেশনের কথা বলবো, রয়েছে, কিন্তু তাদের যে বর্তমান ভূমিকা এবং সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে সন্তোষজনক না। দে ক্যান হ্যাভ মাচ মোর ভাইটাল রোল, যেটা সত্যিকার অর্থে বাস্তবিক অর্থে আমাদের SME সেক্টরটাকে উন্নত করবে এবং এটাকে এগিয়ে নিয়ে যাবে। তো আর এন্টারপ্রেনার যারা আছে আমাদের দেশে, সত্যিকার অর্থে আমাদের দরিদ্র দেশ আমরা, এখন আমাদের যে সমস্ত এন্টারপ্রেনার্স বা উদ্যোক্তা আছেন তাদের পুঁজি SME আওতাভুক্ত বা মাইক্রো ইন্ডাস্ট্রিজও আওতাভুক্ত। এই বিষয়টা আমরা শুনবো। আপনার যেহেতু যে আপনার সফল উদ্যোক্তার কথা বললেন, আমাদের সাথে একজন সফল উদ্যোক্তা অনুপম সিল্ক গার্মেন্টস এর স্বত্বাধিকারী রয়েছেন আমিনুল ইসলাম শানু ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের একটি অন্যতম শিল্প যেটা আমরা পড়ে আছি, এটা টাই, এই টাই নিয়ে সে কাজ করছে, শুধুমাত্র টাই, এবং বাংলা সত্যি সফলভাবে তিনি এগিয়ে যাচ্ছেন। তার এই ইতিহাসটা আমরা জানতে চাই, আপনি কিভাবে এই সেক্টরে আসলে কি এগিয়ে যাচ্ছেন? আসলে আমি এটা দীর্ঘদিন ধরে টাই নিয়ে আছি, অর্থাৎ আমার এই পথ টাই নিয়ে চলার বয়স প্রায় 30 বছর পার হয়ে গেছে। অর্থাৎ আমি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, সেই ছাত্র অবস্থা থেকে কিন্তু এই টাইয়ের ব্যবসার মধ্যে আমি ঢুকে পড়ি। অর্থাৎ আমার নিজের পর একটা টাই থেকে একটা ব্যবসার সূত্র হয়, একটা ছোট মেলা থেকে, সোনারগাঁও হোটেলের মেলা থেকে একটা টাই, একটা সিল্ক কোম্পানির সঙ্গে আমার পরিচয় ঘটে। সেই পরিচয়ের সূত্র ধরে তাকে আমি কিছু টাই বানিয়ে দিই, এবং সেই বানানোর সূত্র ধরেই সোনারগাঁও হোটেলে সোনারগাঁও হোটেলের কিছু দোকান, তারপর আপনার শেরাটন হোটেলের 2টো দোকান, এরপরে আরও কিছু হ্যান্ডিক্রাফটস বাংলাদেশের দোকানে এই টাইগুলো আমি ছাত্র অবস্থা থেকেই সরবরাহ করি। এবং সেখান থেকেই তারপরে যখন আমি এটা পড়াশোনা শেষ করলাম, 88 সালে আমি মাস্টার্স শেষ করলাম, তখন চাকরির পিছনে প্রথমে কিছুদিন ঘোরার পরে দেখলাম যে না, চাকরি আর করবো না, আমার এই শিল্পটাকে আমি ডেভেলপ করতে পারি কিনা, এই টাইটা। তো তখন এই টাই নিয়েই কিন্তু আমার পথ চলা। আমার দেশের বাড়ি পাবনা, সেখানে আমি ছোট্ট পরিসরে প্রথমে আমার কিছু লোক কর্মচারী রেখে সেখানে আমি এই টাইটাকে তৈরি করা শুরু করি। তো প্রথমে তো এটা কোনো কর্মচারীরা সেলাই করতে জানতো না, টাইয়ের প্রতি কোনো আইডিয়াও ছিল না। তখন নিজে টাই সেলাই প্রশিক্ষণ নামে একটা ছোট্ট সাইনবোর্ড দিয়ে আমি মেয়েদেরকে শিক্ষানবিশ ভাতা দিয়ে তখন এই টাই সেলাই শিক্ষা গ্রহণ করাই তাদের।
করার পরে তারাই কিন্তু আমার আস্তে আস্তে এটা আরও স্কিল্ড হয় এবং বাইরের টাইগুলো আমরা ফলো করে, এবং বর্তমানে এই আমার যেটা টাইয়ের পরিসর সেটা বিশাল। বাংলাদেশে যত টাই একসময় আসতো টোটাল বিদেশ থেকে, এখন প্রায় সিংহভাগই আমার থেকে নেয়। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো অতিথি তাদের উপহার দেওয়া হয় কিন্তু টাই, মহামান্য রাষ্ট্রপতি তার যে উপহারটা সেটা আমার থেকে তৈরি করে দিই। এরকম সেনাপ্রধান, আর্মিতে, তারপর আছে প্রধান বিচারপতি মহোদয়, বিভিন্ন ইউনিভার্সিটির কনভোকেশন, আপনার বিভিন্ন স্কুল কলেজের তো আছেই। এরকম এখন বাংলাদেশে এই টাইটা একটা বিশাল সম্ভাবনা, এবং আমার এটা ওই ক্ষুদ্র শিল্প আকারেই ধরেন এটা আমি আজ মোটামুটি একটা স্বাবলম্বীর মধ্যেই বলতে পারি। এবং আমার এটা এখান থেকে আমার মনে হয় আমার অনেকগুলো পরিবার, আমার এলাকার অনেকগুলো পরিবার তাদের জীবিকা নির্বাহ করে চলে আসছে। যে আমরা আসবো আপনার কাছে। আপনাদের যেহেতু শিল্প নিয়ে গবেষণা করেছেন, কনসালটেন্সি করে থাকেন, উনি যে বিষয়টা বলতেছেন একটা সেক্টরে যদি সে দেশের মোট একটা সিংহভাগ সে যদি নিজে উৎপাদন করতে সক্ষম হয়ে থাকে, তার এই ইন্ডাস্ট্রি আরো আমরা বড় করতে চাই, এতে এসএমইর আওতায় পড়ে, আপনার এখানে পরামর্শটা কি থাকবে? সত্যিকার অর্থে পরামর্শ একটাই, যে মানুষের শিল্প এবং ব্যবসা বাণিজ্য সবকিছুই কিন্তু আসলে চাহিদা কেন্দ্রিক, এবং এই চাহিদার সাথে সাথে একটা রাষ্ট্রকে, একটা দেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে সরকারের একটা বিশাল ভূমিকা থাকা দরকার। এখন উনি টাই তৈরি করেছেন, এটা সত্যিকার অর্থে, এবং উনি যে ওনার যে হিস্ট্রি উনি বললেন সেটা সত্যিকার অর্থে প্রশংসনীয়, এবং এটা একটা বিশাল সুখবর আমাদের জন্য। এখন ওনার মতো 5 জন যদি এই টাই শিল্পে থাকতো, আপনি যে টাইটা পরে আছি, আমাদের দেশে কিন্তু এখনো চায়না থেকে প্রচুর টাই ইম্পোর্ট হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন, হোয়াই? তাহলে কি এটা কোনো ব্যবসা সফল হচ্ছেন না ওনারা? এখানে কি কোনো লাভের মুখ দেখছেন না? ডেফিনেটলি সেটা দেখছেন। এইটার জন্য যে জিনিসটা আমাদের দরকার, আমি আগেই বলছি যে ইম্পোর্ট নীতিমালা থাকতে হবে। আমাদের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আমরা যদি সত্যিকার অর্থে এগিয়ে নিতে চাই, আমাদের জিডিপি গ্রোথকে যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমাদের দেশীয় শিল্প এবং একই জিনিস আমরা এই টাইটা কেন ব্যবহার করব না? ইফ উই হ্যাভ দ্য, এখন এইটার মান উন্নয়নের একটা প্রশ্ন থাকতে পারে, যে এটা তো সেই মানের না। মান উন্নয়ন করা আসলে সত্যিকার অর্থে কোনো ব্যাপারই না। আপনারা টিভিতে অ্যাড দেখেন, মান একটু ভালো হলে দাম একটু ভালো হবে, বিষয়টা আসলে তা না। আমরা যারা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি বা লেখাপড়া করেছি, আমরা বলি পণ্যের গুণাগুণ যদি ভালো হয়, কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে সেটার প্রফিট বেশি হবে এবং দাম কমে যাবে। এই যে একটা উল্টা কথা, এই কথাটা সরকারকে বুঝতে হবে, যারা এসএমই নিয়ে কাজ করছে তাদেরকে বুঝতে হবে, এবং সর্বশেষ এন্টারপ্রেনার যারা, তাদেরকেও বোঝাতে হবে। তখন দেখা যাবে যে আলটিমেটলি আমাদের দেশে যে টোটাল ইম্পোর্ট বর্তমানে আছে, শুধু তাই না, এরকম হাজারো পণ্য আছে, আমরা ইচ্ছা করলে উইদিন এ ইয়ার আমরা সমস্ত পণ্য ইম্পোর্ট বন্ধ করে দিতে পারি। প্রতিবন্ধকতা কোথায় আমাদের? প্রতিবন্ধকতা কিছুই না। আমাদের দেশের যারা শিল্প এবং এসএমই নিয়ে যারা কাজ করছেন, তাদের যথেষ্ট নীতিমালা আছে, তারপরও কিছু ল্যাকিংস রয়ে গেছে। এই সমস্ত নীতিমালা আমাদের তৈরি করতে হবে, এবং কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের দেশের এই পণ্য যদি আমরা উৎপাদন করি, সেটা চায়নার চেয়ে অনেক ভালো কোয়ালিটি হবে। আমরা যদি গার্মেন্ট সেক্টরে সে স্বাক্ষর রাখতে পারি, ওয়াই নট ইন টাই, ওয়াই নট ইন আদার সেক্টর? হোয়াট ইজ দ্য প্রবলেম? দের ইজ নো প্রবলেম। প্রবলেম হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তা ভাবনা। আমরা ইজি ইনকাম করতে চাই, আমরা রপ্তানি বাড়াতে বা চাই না, এবং আমরা আমদানি আসলে সত্যিকার অর্থে কমাতে চাই না। আচ্ছা, আমি একটু আসতে চাচ্ছি আপনার কাছে যে আমাদের এখানে আপনি যে বলতেছিলেন আপনার ইতিহাস, এখন আপনার বর্তমানে ক্যাপাসিটি কেমন আছে, কি পরিমাণ উৎপাদন করতেছেন আপনার? আমরা প্রোডাকশন বলতে আমাদের মোটামুটি বাংলাদেশের যা ডিমান্ড আমরা পাই, আমরা মূলত এখন কাস্টমাইজ টাইটাই বেশি করি। অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডিং যাদের লোগো দিয়ে, বা অর্ডারটা, অর্থাৎ একটা প্রতিষ্ঠান 2000, 5000, বিভিন্ন ব্যাংক, বিমা, বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন, এদের যে অর্ডারগুলো হয় এগুলো আমরা প্রোডাকশন দিই, এবং হ্যান্ডমেড, কিন্তু আমরা সব হ্যান্ডমেড। এবং যদি ওই যে ভাই যেটা বললো গুণগত মান কিন্তু অনেক অনেক দেশের চাইতে আমাদেরটা অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, এক্সপোর্টের কিছু অন্তরায় আছে আমাদের। এক্সপোর্টের অন্তরায় বলতে যেটা হলো আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি ওখানে চলে আসতে হয় আর কি, সেটা এক্সপোর্টের অনুকূলে না। অর্থাৎ যে পরিমাণ একটা এক্সপোর্টের অর্ডার হয় 50 লাখ পিস, 1 লক্ষ পিস, 2 লক্ষ পিস, এই ধরনের, কিন্তু আমরা সেই সময়ের মধ্যে আমাদের যে ম্যান পাওয়ার আছে, যেহেতু আমার লোকাল শহরে এটা আমি আস্তে আস্তে গড়ে উঠেছি নিজের অর্থনৈতিক
ভাবে যেটা সমর্থ হয়েছে সেভাবে ডেভেলপ করছি। আমার সেই অবস্থা এখনো আসে নাই, সেজন্যই আমরা এটা করতে পারি না। আর যে জিনিসটা হলো যে এক্সপোর্টের জন্য আমাদের সরকার কিন্তু ওইভাবে আমাদের আলাদাভাবে পেট্রোনাইজ করে নাই, আমরা নিজের উদ্যোগেই। অর্থাৎ আমরা কিন্তু একসময় এই যে এখানে আসছে এই যে শিল্পটাকে, টাই শিল্পটাকে যে ডেভেলপ করছে, এখানে কিন্তু একসময় বিসিক আমাদেরকে পেট্রোনাইজ করছে, বিসিক আমাদেরকে বিভিন্ন। আমরা আপনার এই বিষয়গুলো একটু শুনবো, আমাদের বিরতি একটু সময় আমরা ব্রেকে যাচ্ছি। দর্শক, আমরা একটু নিচে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আজকের যে তারুণ্যের রাজনীতিটা এবং সুস্থ ধারাটা, এটা আমরা কেন আলোচনা করছি? তার পিছনে কারণটা হলো মাদক, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়ছে তরুণরা। আমাদের মূল্যবোধগুলো কিন্তু ক্রমশ অবক্ষয়ের দিকে যাচ্ছে। রাজনীতির আগে যে আদর্শটা প্রধান ছিল, এখন রাজনীতিতে দৃশ্যমান যেগুলো সেটা হচ্ছে আদর্শহীনতা প্রধান। রাজনীতি এবং অর্থনীতির বাইরে মানবতা কোথায়? মানবতা বলতে যেটা বোঝা যায় সেই জিনিসটা নেই। নো অ্যাকশন টক অনলি। আমরা সেই জায়গায় আর যাব না। সারা পৃথিবীতে যে মানবতার জয়গান ছড়িয়ে দিয়েছে, এখন আর সেই জায়গায় কিন্তু মিয়ানমার অত সহজে কোনো কিছু পার পাবে না। আমাদের বর্তমান রাজনীতিতে অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র আছেন। বিএনপিকে বাদ দিয়ে আপনি তো নির্বাচন এখানে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন। আমি আসবো বালুর ট্রাকের কথা আপনার কাছ থেকে শুনবো। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান বাংলা টক, দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত 11টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। ডিজিটাল অর্থনীতি বাংলাদেশের জন্য কতটুকু জরুরি? বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন যদি ডিজিটালের দিক থেকে দেখেন তাহলে হয়েছে কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। যুগটা ডিজিটাল, সুতরাং অর্থনীতি, সংস্কৃতি, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনেকটা আমরা এগিয়ে গেছি। 324 বছর লাগছে একটা প্রযুক্তিকে জার্মানি থেকে হুগলি পর্যন্ত আসতে। আমাদের গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, কৃষি, মৎস্য ইত্যাদি ধরনের শিল্প কিন্তু এগিয়ে আসছে। দ্রুতগতির ইন্টারনেট। আমার যে ছেলেটা মেয়েটাকে ঢাকা শহরে বা কোনো শহরে গিয়ে চাকরি খোঁজ করতে হয়, ওকে আমি ঢাকায় আনবো না, ওর বাড়িতে বসে কাজ করবে এবং পৃথিবীর কাজ করবে। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইনভেস্টমেন্ট, গ্রন্থনা পরিকল্পনা ও উপস্থাপনায় সোহেল এইচ, দেখবেন প্রতি শুক্র ও শনিবার রাত 11টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। আমি সবসময় অ্যাক্টিভ ছিলাম অ্যামং দ্য সিস্টেম। যে যেটা বেশি পছন্দ করে সেই বিজনেসে থাকলে সবসময় আনন্দটা চারদিকে ঘিরতে থাকে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেখানে নিড সেখানে আমরা আসতে চাই। অটোবায়োগ্রাফিক্যাল শো বিজ আইডল, লিডার্স অফ বিজনেস, দেখবেন প্রতি মঙ্গলবার রাত 10টা 30 মিনিটে, শুধুমাত্র বাংলা টিভিতে। স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডক্টর কর্নার। অসুস্থতার কোনো নির্দিষ্ট মৌসুম না থাকলেও কিছু কিছু অসুস্থতা নির্দিষ্ট মৌসুমে বেশি হয়ে থাকে। এই ভাইরাসটা কিন্তু মানুষের শরীর থেকে মানুষের শরীরে যাচ্ছে মশার। আরেকটা ব্যাপার যেটা দেখা যায় খুব বেশি, যেমন হচ্ছে বিষণ্ণতা। আমি আর্লি ডিটেকশন মনে দিতে পারি, এটা আমাদের জন্য অনেক হেল্প করতে পারে।
স্কিন ডিজিজকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে পিওর স্কিন ডিজিজ আর একটা হচ্ছে স্কিন ডিজিজ ডিউ টু ইন্টারনাল ফ্যাক্টর। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টরস কর্নার দেখবেন প্রতি শনিবার রাত 9টায়। শুধু বাংলা টিভিতে। বাংলা টিভি বিষয়ক নিয়মিত আয়োজন ডক্টর কর। তোমার জন্য নীলছে তার একটুখানি আলো, ভোরের রাতের মিশে গেল। আমাদেরকে আনন্দ দেবার জন্য থাকে স্পেশাল মিউজিক কর্নার, যেখানে হয় নানান রকমের মিউজিক। যৌবনের উচ্চলতায় হঠাৎ থামবে ঘুরি আমার মাথা ঘরের গান ভালোবেসে গান দেখবেন মঙ্গলবার রাত 8:30 শুধুমাত্র বাংলা টিভিতে। তোমার জন্য নীলছে তার একটুখানি আলো, ভোরের রাতের মিশে গেল। আমাদেরকে আনন্দ দেবার জন্য থাকে স্পেশাল মিউজিক কর্নার, যেখানে হয় নানান রকমের মিউজিক। যৌবনের উচ্চলতায় হঠাৎ থামবে ঘুরি আমার মাথা ঘরের গান ভালোবেসে গান দেখবেন মঙ্গলবার রাত 8:30 শুধুমাত্র বাংলা টিভিতে। তোমার জন্য নীলছে তার একটুখানি আলো, ভোরের রাতের মিশে গেল। আমাদেরকে আনন্দ দেবার জন্য থাকে স্পেশাল মিউজিক কর্নার, যেখানে হয় নানান রকমের মিউজিক। যৌবনের উচ্চলতায় হঠাৎ থামবে ঘুরি আমার মাথা ঘরের গান ভালোবেসে গান দেখবেন মঙ্গলবার রাত 8:30 শুধুমাত্র বাংলা টিভিতে। তোমার জন্য নীলছে তার একটুখানি আলো, ভোরের রাতের মিশে গেল। আমাদেরকে আনন্দ দেবার জন্য থাকে স্পেশাল মিউজিক কর্নার, যেখানে হয় নানান রকমের মিউজিক। আপনাদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী গেম শো ইয়ার্কি স্ট্রিট। ভোটের বয়স 18 কিন্তু বিয়ের বয়স 21 কেন? তার লুক পুরোটা পরিবর্তন করব মেকআপের মাধ্যমে। ডুয়েল উইথ আন্ডা, যে বিজয় হবে তার জন্য রয়েছে মিষ্টি বক্সের কি। এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনার অনেক উপভোগ করবেন। ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি রবিবার রাত 9টায়। স্পেশাল মিউজিক কর্নার, যেখানে হয় নানান রকমের মিউজিক। আপনাদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী গেম শো ইয়ার্কি স্ট্রিট। ভোটের বয়স 18 কিন্তু বিয়ের বয়স 21 কেন? তার লুক পুরোটা পরিবর্তন করব মেকআপের মাধ্যমে। ডুয়েল উইথ আন্ডা, যে বিজয় হবে তার জন্য রয়েছে মিষ্টি বক্সের কি। এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনার অনেক উপভোগ করবেন। ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি রবিবার রাত 9টায়।
স্পেশাল মিউজিক কর্নার যেখানে হয় নানান রকমের মিউজিক। আপনাদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী গেম শো ইয়ার্কি স্ট্রিট। ভোটের বয়স 18 কিন্তু বিয়ের বয়স 21 কেন? তার লুক পুরোটা পরিবর্তন করব মেকআপের মাধ্যমে। ডুয়েল উইথ আন্ডা, যে বিজয় হবে তার জন্য রয়েছে মিষ্টি বক্সের কি। এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনার অনেক উপভোগ করবেন। ইয়ার্কি স্ট্রিট দেখবে প্রতি রবিবার রাত 9টায় শুধুমাত্র বাংলা টিভিতে। আপনাদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী গেম শো ইয়ার্কি স্ট্রিট। ভোটের বয়স 18 কিন্তু বিয়ের বয়স 21 কেন? তার লুক পুরোটা পরিবর্তন করব মেকআপের মাধ্যমে। ডুয়েল উইথ আন্ডা, যে বিজয় হবে তার জন্য রয়েছে মিষ্টি বক্সের কি। এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনার অনেক উপভোগ করবেন। ইয়ার্কি স্ট্রিট দেখবে প্রতি রবিবার রাত 9টায় শুধুমাত্র বাংলা টিভিতে। আপনাদের জন্য নিয়ে এসেছে ভিন্নধর্মী গেম শো ইয়ার্কি স্ট্রিট। ভোটের বয়স 18 কিন্তু বিয়ের বয়স 21 কেন? তার লুক পুরোটা পরিবর্তন করব মেকআপের মাধ্যমে। একটা বেসিকের স্টল থাকে না, এবং যারা ছোট শিল্প, যারা প্রতিষ্ঠানে যারা পণ্য তৈরি করে, তাদের পণ্যের কোনো প্রদর্শনও থাকে না। সে কারণে ধরেন এই সরকারিভাবেই এটার ওইভাবে প্রমোট আমি দেখছি না। ব্যক্তিগত উদ্যোগে যারা বিভিন্ন এসএমই নিয়ে কাজ করছে, তারা হয়তো নিজস্ব উদ্যোগে বিভিন্ন ফেয়ার করে এটাকে প্রমোট করে। কিন্তু আর আমরা যে কথা বলছিলেন আগে, যে আমরা এটার ডেভেলপ করার জন্য কেন পারছি না বা এটা এক্সপোর্ট করতে পারছি না, যেটা আসছে সেখানে ধরেন ব্যাংক ঋণের তো একটা বড় অন্তর আছে আমাদের, কারণ আমরা নিজস্ব যে ক্যাপাসিটিতে আগে আসছি এত আছে। দেশে যে এই যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যে বিজনেসটা করতেছি, এটাকে যদি আমরা ইকোনমিক করতে না পারি, আমরা যদি কস্ট কমাতে না পারি, আমরা যদি কোয়ালিটি বাড়াতে না পারি, সেটা করতে হলে আমাদেরকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তো এগুলো করতে হলে আমাদের এই টোটাল বিজনেস প্রসেস বা এই ট্র্যাডিশনাল সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। আমাদের এখানে একটা টোটাল প্রোডাকশন সিস্টেম বা ওভারঅল বিজনেস সিস্টেম ফর এসএমইস, এটাকে আমরা বলি বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং, সেটা অ্যাপ্লাই করতে হবে। সেটা অ্যাপ্লাই করতে হলে আমাদের বিজনেসের জন্য, প্রোডাক্টিভিটির জন্য, কোয়ালিটির জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কি ধরনের টুলস আছে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, কি টেকনিক্স আছে, কি নর্মস আছে, কোনটা আমাকে ফলো করতে হবে। এখন আমি অ্যাজ এ কনসালটেন্ট অর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমার যে পদাচরণা এবং আমি প্র্যাকটিক্যালি যে এক্সপিরিয়েন্সগুলো আমি গেইন করেছি সেটা হচ্ছে এরকম যে আমি দেখেছি যে এগুলা করার জন্য আমরা সবাই ব্যবসা করতে চাই, লাভ করতে চাই, কিন্তু আমরা যখন এই কথাগুলো বলি তারা সেই কথাগুলা বিশ্বাস করে না। আমি যদি এখন আপনাকে বলি যে পণ্যের গুণগত মান বাড়লে প্রফিট, কস্ট কমে যাবে, এখন আপনি বলবেন যে আমরা তো বিভিন্ন সময় টিভিতে অ্যাড দেখে আপনি দেখি পাগলের মতো কথা বলছেন যে পণ্যের গুণগত মান বাড়লে কস্ট কিভাবে কমে। প্রশ্ন হচ্ছে ওখানে যে এটা ভেরি সিম্পল, যে কস্ট অফ কোয়ালিটি অ্যান্ড কস্ট অফ ডিসকোয়ালিটি। যারা আমাদের দেশে এই যে গার্মেন্ট সেক্টর আপনি শুনবেন যে একটা স্টক খাইয়া ধরা, 100 কোটি টাকার ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে একটা বা দুইটা স্টক খাওয়ার কারণে। কারণটা কি? এখানেই তারা রিয়েলাইজ করেছে হোয়াট ইজ কস্ট অফ ডিসকোয়ালিটি। আসলে কোয়ালিটির কস্ট কিন্তু বেশি না, ইট নিডস অনলি এ লিটল এডুকেশন এবং আপনার একটা হোল হার্টেড এফোর্টস এন্ড অ্যাটেনশন। তাহলে এদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য আমাদের কি কোনো প্রশিক্ষণ আছে কিনা আমাদের জন্য? এটা সত্যিকার অর্থে দুঃখজনক সত্য হলেও সত্য। আমি উইথ অল আই বেগ অ্যাপোলজি, তারপরে আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা এই প্রশিক্ষণ। আমরা শিখতে চাই না, আমরা ব্যবসা করতে চাই। শুধু আমরা না, আমাদের দেশে যে সমস্ত বড় বড় অর্গানাইজেশন আছে, ইন্ডাস্ট্রি বললে তো প্রথমেই আমাদের দেশের যে সুনাম সুযশ
আমাদের আসে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা, কারণ এখানেই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা গ্লোবালি উই আর প্রমিনেন্ট। এখানে আপনি একটা জিনিস দেখেন, প্রশিক্ষণের কথা আসে, প্রোডাকশনের কথা আসে। আমাদের বিজেএমই একটা বিরাট একটা অর্গানাইজেশন যেটা গার্মেন্টস সেক্টরের একটা বিশাল অংশকে কন্ট্রোল করে বা মনিটর করে। ওনারা একটা ইউনিভার্সিটি করেছে, বিজেএমই ইউনিভার্সিটি ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। এখানে আপনি দেখেন এখানে অনেক সাবজেক্ট আছে, ফ্যাশন ডিজাইন, এক্স ওয়াই জেড, বিজনেস, কিন্তু এখানে আইপি নামে একটা সাবজেক্ট যেটা প্রথমে থাকা উচিত ছিল, যে একটা সাবজেক্ট যদি এখানে থাকে সেখানে থাকবে কি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদেরকে গাইড করবে, আমাদেরকে কন্ট্রোল করবে যে হাউ টু রিডিউস কস্ট, হাউ টু ইনক্রিজ কোয়ালিটি and how to use all tools and techniques. আমি আপনার কাছে একটু এই বিষয়ে জানতে চাচ্ছি, সেটা নাই শহীদ ইসলাম সাহেব, সেটা হলো যে বাংলাদেশে আমাদের যদি এগিয়ে যেতে হয় তার কোন এসএমইর কোন খাতটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগাতে হবে আমাদের জন্য? সত্যিকার অর্থে প্রোডাকশন এসএমই তো শুধু শিল্প খাতে আছে তা না, আমরা শিল্পটাকে প্রায়োরিটাইজ করছি। আসলে আমাদের টোটাল এসএমইর আওতাভুক্ত সার্ভিস সেক্টর একটা বিশাল সেক্টর। তবে এ কথা সত্যিকার অর্থেই খুবই আনন্দের যে আমার অবজারভেশন অনুযায়ী আমাদের সার্ভিস সেক্টরটা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আমরা অ্যাটেইন করতে পারছি। বাট শিল্প ক্ষেত্রে যেখানে আসলে মোরলেস ম্যানেজমেন্টের বাইরে রুট লেভেলের কিছু লোকজন জড়িত, সার্ভিস সেক্টরে কিন্তু তা না, অলমোস্ট ম্যাক্সিমাম আর এডুকেটেড পিপলস। সো ওই সেক্টরটাকে যদি আমরা এগিয়ে নিতে চাই বা নিতে পারি, এখানে আমাদের দেয়ার আর লট অফ সেক্টর। বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এদেশের পরিচয় দিতে গেলে আমাদের এগুলোই বলতে হবে। এখানে আমি বলেছি যে উৎপাদনের সাথে তিনটা জিনিস বেসিক্যালি জড়িত, ম্যান, মেশিন অ্যান্ড র মেটেরিয়ালস। আমাদের দেশে দক্ষ জনবল না থাকলেও একেবারে অদক্ষ না, তাদেরকে আপনার দক্ষ করার জন্য খুব বেশি এফোর্টস আমাদের দরকার না। এবং এখানে মেশিন, আমরা তো বিদেশি মেশিনগুলো ইউজ করছি। তো অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আপনাদের কাছে এগ্রিকালচারাল সেক্টরে, জি, এগ্রিকালচারাল সেক্টর আমাদের বিশাল একটা কন্ট্রিবিউশন আমরা করতে পারি। ফুড প্রসেসিং সেক্টর, জুট সেক্টর, এখানে আপনার করার মতো অনেক কিছু আছে। এবং এই সেক্টরগুলোকে যদি সরকারিভাবে বা আমরা এন্টারপ্রেনার যারা আছি আমরা কোয়ালিটি মেনটেন করতে পারি, আমরা প্রোডাক্ট রেঞ্জগুলো জানি, তাহলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারি। আমি সর্বশেষ আমি আপনার আমির ইসলাম সাহেবকে জানতে চাচ্ছি যে আপনি তো অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত এসেছেন, আপনার নেক্সট প্ল্যানিংটা কি? জাস্ট 30 সেকেন্ড আমাকে একটু শেষ করেন। নেক্সট প্ল্যানিং বলতে আমি আসলে এই টাই শিল্পটাকেই বাংলাদেশে তো আমি মোটামুটি এখন মনে করি যে কভার করছি। এখন এক্সপোর্টের ব্যাপারে আমি সহসা একটা উদ্যোগ নেব বলে আমি মনে করছি। এবং এই টাই শিল্প আমি মনে হয় যে বাংলাদেশে অন্যান্য বিদেশি চায়নার টাইট কথা বলছে, ভাই চায়নার চাইতে আমরা অনেক গুণগত মান ভালো করি এবং কোয়ালিটি এবং প্রাইস সবকিছুই আমাদের ওদের চাইতে ভালো। আমরা আশা করবো যে আপনাদের এই পণ্যটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং আমাদের এসএমই দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাক, এটা আমাদের সবার কামনা রইল এবং সরকার এই বিষয়ে মনোযোগী হবেন। হ্যাঁ, তা এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বাংলাদেশের ক্ষুদ্র মাঝারি শিল্প যত এগিয়ে যাবে ততই দেশ উন্নতির দিকে যাবে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিকাশমান শিল্প নিয়ে কথা বলে থাকি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা যে কোনো বিষয় অন্য একটি বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।